কিছুক্ষণের মধ্যে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার জন্য খাদ্য ও টিকা নিশ্চিতে সোচ্চার বাংলাদেশের প্রশংসা গুতেরেসের। ইভালি অরেঞ্জ সহ নানা প্রতিষ্ঠান থেকে টাকা উদ্ধারে মরিয়া গ্রাহকরা আইনি সুরাহা দেখছেন না বিশেষজ্ঞরা। সরকারের সদিচ্ছায় গুরুত্ব। বিমানবন্দরে করোনা পরীক্ষা শুরু কাল, আজও 31 মৃত্যু। মাস্ক না পরার প্রবণতা উদ্বেগ বাড়াচ্ছে, নিউমোনিয়ার প্রকোপ, সতর্ক থাকার পরামর্শ। আগামী বছরের জুলাইয়ে দেশের প্রথম পাতাল রেলের কাজ শুরু। জরিপ ও নকশার কাজ সম্পন্ন, 2026 সালে চালুর প্রত্যাশা। হিন্দু আইন নিয়ে বিভেদ সৃষ্টি করছে মানুষের জন্য ফাউন্ডেশন, বলছেন হিন্দু নেতৃবৃন্দ। শাহিন আনাম ও মাহফুজ আনামকে বয়কটের ঘোষণা। আইনজীবী সেজে দিল্লির আদালতে ফিল্মি কায়দায় হামলা, ব্যাপক গোলাগুলি, গ্যাংস্টার সহ নিহত অন্তত 4। এবং একমাত্র টেস্টের তৃতীয় দিনে 51 রানের লিড বাংলাদেশের। বিসিবি নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনে সংগ্রহ করলেন 8 জন। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদের সাথে আছি আমি তানজিনা অন্ত এবং আমি সজল দাস। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নিউ ইয়র্ক সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ ব্যস্ত সময় পার করছেন। জাতিসংঘের 76তম সাধারণ অধিবেশনের সাইড লাইনে বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাস, সবার জন্য খাদ্য ও টিকা নিশ্চিত সহ বিভিন্ন ইস্যুতে সোচ্চার ভূমিকা রাখছেন। ঐক্যবদ্ধভাবে মহামারীর মোকাবেলা করে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন বিশ্ব নেতাদের। শুক্রবার কিছুক্ষণের মধ্যেই জাতিসংঘের বাংলায় বক্তব্য রাখবেন বাংলাদেশের সরকার প্রধান। বিস্তারিত প্লাবন রহমানের রিপোর্টে। জাতিসংঘের 76তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অধিবেশন আনুষ্ঠানিক উদ্বোধনের পর জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের সরকার প্রধান। এরই মধ্যে করোনা টিকা সার্বজনীন করতে বিশ্ব নেতাদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের বড় সমস্যা রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনেরও জোর দাবি তুলেছেন প্রধানমন্ত্রী। In Myanmar to create an environment. এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জাতিসংঘ ফুড সিস্টেমস সামিট 2021 শীর্ষক বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, পর্যাপ্ত খাবার পাওয়া মানুষের মৌলিক অধিকার। বিশেষ গুরুত্ব দেন উৎপাদন বৃদ্ধি ও সবার খাদ্য নিরাপত্তা নিশ্চিতের উপর। The most urgent call of the hour is to eliminate vaccine divides between the rich and the poor. We need a new paradigm that will address inequality in a holistic manner. It has deep relations with the SDGs, such as poverty, hunger, gender equality, health, education, and job creation. Finally, we must create more opportunities for women and girls to act as a real change makers in our society. এ সময় 5 দফা সুপারিশ তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একটি বৈশ্বিক জোট ও অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি দেশগুলোর মধ্যে সহযোগিতার মাধ্যমে খাদ্য হ্রাসের প্রয়োজনীয়তাও তুলে ধরেন শেখ হাসিনা। No single country can tackle this crisis alone. We need bold and concrete action at the global level. জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্লাবন রহমান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের বিভিন্ন দিক উন্নয়নের জন্য, মানবতার জন্য প্রশংসা করেন গুতেরেস। জাতিসংঘের বহু অর্জনের পেছনে শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের নেতৃত্ব রয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ভূমিকার ক্ষেত্রে শীর্ষে রয়েছে বাংলাদেশ। সেই সাথে বাংলাদেশে নেয়া ইউএনডিপির প্রত্যেকটা প্রকল্পই সম্পন্ন হয়েছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। অ্যান্টনিও গুতেরেসের সেখানে মিটিং হয়
সেখানে তারা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রশংসা করে, বিভিন্ন দিক থেকে উন্নয়নের জন্য, মানবিকতার জন্য তারা খুব প্রশংসা করে। আমাদের পিস কিপিং ভালো করতেছে এবং আরো অন্যান্য জায়গায় আমাদের পিস কিপার যে দেশে কাজ করতেছে সেখানে দে হ্যাভ ক্রিয়েটেড এ ব্র্যান্ড নেম এন্ড এ রেপুট। সুতরাং আমরা অন্যান্য জায়গাও আমাদের নিয়োগ করার জন্য আমরা আহ্বান জানিয়েছি। বছরে মাননীয় প্রধানমন্ত্রী 6,000 উপাস্ত ফ্যামিলিকে কক্সবাজারে বাড়িঘর বানিয়ে দিয়েছেন। আমরা নিজের পয়সা দিয়ে করতেছি। These people should come forward and help us, at least they share. দিশেহারা এখন ইভ্যালি, অরেঞ্জ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে বিনিয়োগকারীরা। টাকা উদ্ধারে মরিয়া গ্রাহকরা আন্দোলন সংগ্রাম করছেন নিয়মিত। কিভাবে টাকা পাওয়া যাবে সেই প্রশ্নই আসছে এখন ঘুরে ফিরে। তবে ইতিহাস বলছে এই ধরনের প্রতিষ্ঠানে বিনিয়োগ করে অর্থ ফিরে পাওয়ার নজির নেই। ইভ্যালি, অরেঞ্জের গ্রাহকদের ক্ষেত্রেও কি ঘটবে তারই পুনরাবৃত্তি উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী সুলতান আহমেদ। চলতি শতাব্দীর শুরুর দিকের কথা। যুব কর্মসংস্থান সোসাইটি বা যুবক নামের প্রতিষ্ঠানটি গ্রাহককে অতি মুনাফার লোভ দেখিয়ে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। 2007 সালে তাদের কার্যক্রম বন্ধ করে বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে নির্দেশনাও আসে। তবে 14 বছরেও 3,04,000 গ্রাহক তাদের পাওনা 2,600 কোটি টাকা ফেরত পায়নি। একসময় পল্টন কাকরাইল এলাকায় সরব ছিল ডেস্টিনির গ্রাহকদের উপস্থিতি। 2012 সালে সেই প্রতিষ্ঠানের মালিক সহ কয়েকজনের বিরুদ্ধে 4,119 কোটি টাকা হাতিয়ে নেওয়া ও পাচারের অভিযোগে মামলা হয়। সেই মামলায় তারা রয়েছেন কারাগারে। তবে এখন পর্যন্ত কোনো টাকাই ফেরত পায়নি গ্রাহকরা। 10 মাসে স্বর্ণের ব্যবসা করে বিনিয়োগ দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন নিয়ে গ্রাহকের 6,000 কোটি টাকা হাতিয়ে নেয় ইউনিপে টু ইউ। প্রতারণার অভিযোগে তাদের কাছ থেকে জব্দ করা হয় 420 কোটি টাকা। উচ্চ আদালতের রায়ের পরও 1 টাকাও ফেরত পায়নি গ্রাহকরা। যুবকের সম্পদ আছে, ডেস্টিনির সম্পদ আছে, সেই সম্পদ একসময় সিজ করা হয়েছে। আজকে তার ভ্যালুটা কি আছে? এক পাশে কত লায়াবিলিটি আছে জেনুইন, আর এক পাশে নতুন অবস্থাতে অ্যাসেট ভ্যালুটা কি আছে। এই দুটো পাশাপাশি রেখে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব যাদের এই সম্পদ আছে সেগুলো কিভাবে, যাদের সম্পদই নাই সেই টাকা কোথা থেকে আসবে। সেই রেশ ধরে প্রতারণার আধুনিকতম ভার্সন এই ইভ্যালি, অরেঞ্জ। গ্রাহকরা অবশ্য টাকা ফেরত পেতে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছেন। যদিও অ্যাটর্নি জেনারেল বলছেন প্রচলিত আইনে গ্রাহকের অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এখন যে প্রচলিত আইন আছে সেটা হচ্ছে যে দেওয়ানি বা ফৌজদারি মামলা করতে হবে। তারা প্রতারণার শিকার হয়েছেন, তারা ফৌজদারি মামলা করতে হবে তাদের বিরুদ্ধে, এবং একই সাথে তারা টাকা আদায়ের জন্য দেওয়ানি মামলা করতে হবে। তো সেই ক্ষেত্রে একটা সময় সাপেক্ষ হয় দেওয়ানি মামলার টাকা নেওয়াটা, কিন্তু যদি এখানে বিশেষ কোনো আইন করে দেওয়া হয় তাহলে হয়তো এটা সমস্যা হবে না। তবে সরকারের উচ্চ মহলের আন্তরিকতা থাকলে আংশিক হলেও গ্রাহকের বিনিয়োগ ফিরিয়ে দেওয়া সম্ভব বলেই মনে করেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। কাল থেকেই বিদেশগামী যাত্রীদের জন্য বিমানবন্দরে RT-PCR ল্যাবের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব স্থাপনের কাজ পরিদর্শন শেষে একথা জানান তিনি। বিদেশগামী যাত্রীদের বিমানে ওঠার 6 ঘন্টা আগে PCR টেস্ট বাধ্যতামূলক করে দুবাই, সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশ। এই কার্যক্রম শুরু হলে এসব দেশে কাজ করতে যাওয়া প্রবাসীদের ভোগান্তির অবসান হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। ল্যাব স্থাপনের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান করোনা পরীক্ষায় কোনো অনিয়ম করলে স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। বিদেশগামীদের প্রয়োজনীয়তা বিবেচনায় RT-PCR ল্যাবের সংখ্যা ভবিষ্যতে আরও বাড়ানো হবে। 6 জন ওনারা কিন্তু আজকে রাত্রে রেডি হয়ে যাবে। এই PCR টেস্ট না থাকার কারণে আপনার এয়ারলাইনরা দুবাই আর আবুধাবির ফ্লাইটগুলি কিন্তু প্যাসেঞ্জার বুকিং দিচ্ছিল না, আমি যতদূর জানি। এখন ওনারা আজকে রাত্রে যদি খবর পেয়ে যায় তাহলে ওনারা কাল থেকে হয়তো বুকিং দেবে। তো ওনারা যেভাবে বলবে ওইভাবে আমরা করব। অ্যান্ড আই থিঙ্ক সেই হিসাবেই আমাদের লক্ষ্যটা থাকা উচিত। লক্ষ্য মেন হলো যে আমার ওয়ার্কাররা যাক। এবারে করোনা আপডেট। মামা, মাঝখানের সিট রাখলে ফাঁকা, সবার হইব ভালো থাকা। আমার সিটে বসছি আমি, আর আপনি করেন বাড়াবাড়ি। উস্তাদ, থামান গাড়ি, থামাইতে হইব মহামারী। নিয়ম মেনা সবাই একসাথে করোনা ঠেকায়।
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 31 জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 1233 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা 15,49,553 জন, আর তাদের মধ্যে মারা গেছেন 27,368 জন। একদিনে সারা দেশে 27,000-এর বেশি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে 4.54%। দেশে 6.5 মাস পর দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত কোভিড রোগীর হার গত মঙ্গলবার 5%-এর নিচে নেমে আসে। করোনায় সংক্রমণ ও মৃতের পরিসংখ্যান নিম্নগামী হওয়ায় স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীনতা বেড়েছে সাধারণ মানুষের মাঝে। শুক্রবার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দেখা যায় মাস্ক ছাড়া ঘরের বাইরে বেরিয়েছেন অসংখ্য মানুষ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, মানুষের এমন গা ছাড়া ভাব দ্রুত আনতে পারে করোনার তৃতীয় ঢেউ। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। লকডাউনের সময় পেরিয়ে দেশের সবকিছুই যেন স্বাভাবিক এখন। রাজধানীর বিমানবন্দর সড়কের চিত্র, বেশিরভাগ মানুষই ভুলে গেছে করোনার কঠিন দিনগুলোর কথা। এমন উদাসীন চলাচলে সৃষ্টি হচ্ছে নতুন সংকট। বাস, ট্রেন কিংবা বিমানবন্দরের উন্মুক্ত স্থানে দেখা মিলছে অসংখ্য মানুষের। হাসপাতালে করোনায় মৃত্যুর মিছিল আর অসুস্থদের আকুতি দেখেছেন যারা, তাদের অনেকেরই চলাচলে এখন বেপরোয়া ভাব। ঢেকে আসছি তো অনেকক্ষণ, এই জন্য এখন একটু করছি, খুলে রাখছি। মাস্ক আছে আমার ব্যাগেই আছে। করোনার ভয়াবহতা কিছুটা কমায় ঢাকার বাইরেও ঢিলেঢালাভাবে চলছে সাধারণ মানুষ। রাস্তাঘাটে, বাজারে অসংখ্য মানুষ ঘুরছেন মুখে মাস্ক ছাড়াই। করোনা শনাক্তের হার এখন 5%-এর নিচে। সাধারণ মানুষ সচেতন না হলে আবারও আসতে পারে করোনার তৃতীয় ঢেউ, আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আমরা কিন্তু কলকারখানা, দোকানপাট বন্ধ রাখতে আর পারবো না, আমাদের সেই শক্তি নাই। তাহলে আমাদেরকে স্বাস্থ্যবিধিটা মানতে হবে খুব তীব্রভাবে। আমাদের মাস্ক পরতে হবে, আমাদের দূরত্ব বজায় রাখতে হবে। আর যখন আমরা বাইরে চলবো তখন একইভাবে মাস্ক পরে চলতে হবে সবার মধ্যে, যাতে করে আমার থেকে ভাইরাসটা আপনার ভেতরে না যায় অথবা আপনার থেকে আমার ভেতরে না আসে। অন্তত 80% মানুষের টিকার আওতায় না আসা পর্যন্ত বড় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। বুস্টার ডোজ কিন্তু ইউরোপ, আমেরিকায় শুরু হয়ে গেছে। তার মানেটা কি? তার মানে হলো যে এই যে অ্যান্টিবডি প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু চিরস্থায়ী নয়, এটা নেমে যাচ্ছে আস্তে আস্তে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। দেশে এবার বাড়ছে নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই শ্বাসকষ্ট, জ্বর, সর্দির মতো উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে অসংখ্য রোগী। চিকিৎসকরা বলছেন, দিনে প্রচণ্ড গরম আর রাতে ঠান্ডা অনুভূত হওয়ায় অনেক শিশু আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়। আবার খোদ রাজধানীতেই মিলছে নিউমোনিয়ায় আক্রান্ত ডেঙ্গু রোগীও। আরিফিন শাকিলের রিপোর্ট। নিউমোনিয়া ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ও টিবির জীবাণুর মাধ্যমে মূলত নিউমোনিয়া ছড়ায়, যা একজন মানুষের ফুসফুস ও শ্বাসতন্ত্রকে আক্রান্ত করে। শীতকালে বয়স্ক শিশুদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। আর এসব কারণেই বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতিতে নিউমোনিয়া এক আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত ঠাকুরগাঁয়ে এরই মধ্যে বাড়তে শুরু করেছে শিশু রোগীর সংখ্যা। জেলার আধুনিক সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে শয্যা সংকট তৈরি হয়েছে। জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, কাশি নিয়ে অনেক অভিভাবক শিশুদের নিয়ে হাসপাতালে ভিড় করেন। বাচ্চাটাকে দেখাতে আনছি, সর্দি, কাশ, জ্বর, উনি ভর্তি করতে বলছে, ভর্তির ভিতরে কোনো জায়গা নাই। গাজীপুরের কামরুন্নাহার উর্মি 6 মাস বয়সী মেয়ে জান্নাতুল মাওয়াকে নিয়ে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি গেল 6 দিন ধরে। শুরুতে জান্নাতের শরীরে ডেঙ্গুর ভাইরাস ধরা পড়লেও সেই রোগ না সারতেই এখন নিউমোনিয়া আক্রান্ত। শ্বাস নিতে পারতেছিল না, তারপরে জ্বর ছিল অনেক। রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত এমন শিশু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। নিউমোনিয়াতে শ্বাসকষ্টটা বেশি হয়, অক্সিজেন দেওয়া লাগছে আর কি। চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে নিউমোনিয়া রোগী বাড়তে শুরু করেছে। বাচ্চাদের ঠান্ডা কাশি এই সিজনে একটু বেশি হয়, তো এই জন্য নিউমোনিয়ার প্রকোপটা আমরা একটু বলছি যে আস্তে আস্তে একটু বাড়তেছে, এবং একই রোগীর ভিতরে নিউমোনিয়া এবং ডেঙ্গু দুটারই প্রকোপ পাওয়া যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে একটু ট্রিটমেন্টটা একটু ডিফারেন্ট হচ্ছে।
যে ওটার সাথে ঠান্ডা কাশির চিকিৎসাটা দিতে হচ্ছে এক্সট্রা। চিকিৎসকরা জানান সাধারণত নিউমোনিয়ার চিকিৎসা বাড়িতেই সম্ভব। এজন্য ওষুধের পাশাপাশি প্রচুর তরল খাবার খেতে হবে, নিতে হবে বিশ্রাম। নিউমোনিয়া সারতে সময় লাগে 2 থেকে 3 সপ্তাহ। তবে এ নিয়ে অবহেলা করলে প্রাণহানিও ঘটতে পারে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। আগামী বছরের জুলাই মাসে দেশের প্রথম পাতাল রেলের কাজ শুরু হবে। সেই লক্ষ্যে রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মাটির নিচের এই মেট্রো প্রকল্পের সব রকম জরিপ শেষ হয়েছে বলে জানিয়েছেন মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক। রূপগঞ্জের পিতলগঞ্জে 92 একর জমির ওপর হবে পাতাল রেলের ডিপো। 2026 সালে ঢাকায় প্রথম মাটির নিচ দিয়ে মেট্রো রেল চলবে বলে আশা করছে কর্তৃপক্ষ। প্লাবন রহমানের রিপোর্ট। পৃথিবীর বিভিন্ন দেশে এরই মধ্যে মাটির নিচের রেল বেশ জনপ্রিয়। দেশে দেশে জনবহুল নগর জীবনে স্বস্তি এনে দিয়েছে পাতাল রেল। বাংলাদেশও হাঁটছে সে পথেই। ঢাকার গণপরিবহনের স্বস্তি আনতে উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর রুটের পাশাপাশি আরও 5টি মেট্রো রেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে মেট্রো রেল 1 নামে প্রথম পাতাল রেল চলবে রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত। এরই মধ্যে শেষ হয়েছে সব রকম স্টাডি সার্ভে, সম্পন্ন হয়েছে বেসিক ডিজাইন, ডিটেইল ডিজাইনের কাজও শেষ হয়েছে 77 ভাগ। যে সবগুলো স্টাডি, সবগুলো সার্ভে এবং বেসিক ডিজাইন আমাদের সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি আগামী জুলাই 2022 মাসে এমআরটি লাইন 1 এর যে নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজ আমরা শুরু করব। কর্তৃপক্ষ জানিয়েছে এই মেট্রো রেলের লাইনটির 2টি অংশ থাকবে। প্রথম অংশটি মাটির নিচ দিয়ে ঢাকার বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত 19.87 কিলোমিটার। পাতাল পথে স্টেশন থাকবে 12টি। অন্যদিকে নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত 11.36 কিলোমিটার হবে উড়াল পথ। স্টেশন থাকছে 7টি। নতুন বাজারে থাকবে ইন্টারচেঞ্জ, যা ব্যবহার করে যাত্রীরা বিমানবন্দর থেকে পূর্বাচল এবং পূর্বাচল থেকে বিমানবন্দর যাতায়াত করতে পারবেন। ডিপোর যে ভূমি অধিগ্রহণের কাজ, এটা প্রায় শেষ পর্যায়ে আছে। আমরা এখন ডিপোর যে ভূমি উন্নয়ন, এই কাজটা করার জন্য আমরা 15 ফেব্রুয়ারি 2021 তারিখ আমরা ইউআই আহ্বান করেছি। ইউআই আহ্বান করার পরে আমরা যে আরএফপি ইস্যু করব, সেই আরএফপিটা আমরা জায়গা সম্মতির জন্য আমরা প্রেজেন্ট করেছি। আমরা আশা করি যে দ্রুতই আমরা থেকে পেয়ে যাব, জায়গা থেকে সম্মতি। এই রেল লাইন নির্মাণে খরচ ধরা হয়েছে 52,561 কোটি টাকা। রাজধানী ঢাকায় প্রথম পাতাল রেলের জন্য 25টি ট্রেন কেনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিটি ট্রেনে থাকবে 8টি করে কোচ, আর এক একটি ট্রেনে একসাথে 3088 জন যাত্রী পরিবহন করা যাবে। পুরো পথে প্রতিদিন 8 লাখ যাত্রী পরিবহন সম্ভব বলে আশাবাদী ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষ। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। মানুষের জন্য ফাউন্ডেশনের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছে হিন্দু আইন পরিবর্তন প্রতিরোধ সম্মিলিত পরিষদ। একই সাথে সংগঠনটি মানুষের জন্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শাহিন আনাম ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামকে বয়কট করার ঘোষণাও দিয়েছে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বক্তারা। বলেন, হিন্দু আইন পরিবর্তনের প্রস্তাবনার মাধ্যমে হিন্দুদের নিজেদের মধ্যে ও সরকারের সাথে বিভেদ সৃষ্টির পায়তারা করা হচ্ছে। নাইমাল জিকর প্রতিবেদন। মানুষের জন্য ফাউন্ডেশনের দেয়া হিন্দু পারিবারিক আইন পরিবর্তনের প্রস্তাবনার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন। হিন্দু আইন পরিবর্তন প্রতিরোধ সম্মিলিত পরিষদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা সনাতন ধর্মে নারীর অধিকার তৈরি আইন তুলে ধরেন। যদি ছেলে না থাকে তাহলে মেয়েরা ওই সম্পত্তি সম্পূর্ণ ওনার। এই সময় মানুষের জন্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শাহিন আনাম ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামকে বয়কট করার ঘোষণা দেওয়া হয়। এই আইন পরিবর্তন আমরা চাই না। যারা এখন এটার বিরোধিতা করছেন তাদেরকে বলবো, এখনো সময় আছে, আপনারা ভুল শুধরে নিন। মানুষের জন্য ফাউন্ডেশনের যে এনজিও, ওনাদেরকে বলবো আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। নামটা হচ্ছে মানুষের জন্য ফাউন্ডেশন, আসলে মানুষের ধ্বংসের জন্য ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের বিরুদ্ধে আমরা ঘৃণা প্রকাশ করি। তাদেরকে আমরা বয়কট করব। হিন্দু পারিবারিক আইন পরিবর্তনের প্রস্তাবনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানান বক্তারা। বলেন, শাহিন আনাম ও মাহফুজ আনাম এই প্রস্তাবনার মাধ্যমে সরকারের সাথে সনাতন ধর্মাবলম্বীদের বিভেদ সৃষ্টির পায়তারা করছে। আজকে 3টে এনজিওর কারণে হিন্দু সমাজ আজকে দ্বিধে বিভক্ত হয়ে গেছে। এটা তো আগে ছিল না কোনোদিন। সনাতন ধর্মের যে সম্প্রীতি রয়েছে সেটিকে ভুলুণ্ঠিত করার জন্য
সেটির মধ্যে বিদ্বেষ সৃষ্টি করার জন্য তাদের এই পায়তারা। আন্তর্জাতিকভাবে এই সরকারকে ছোট করার জন্য তারা এটা গভীর ষড়যন্ত্র করছে। হিন্দু পারিবারিক আইন পরিবর্তনের প্রস্তাবনা প্রত্যাহার করে সনাতন ধর্মাবলম্বীদের কাছে শাহিন আনাম ও মাহফুজ আনাম ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার কথাও জানান তারা। ওনারা যদি ক্ষমা না চান এবং ওনারা যদি এর থেকে পিছিয়ে না পড়েন, এখন আমাদের আন্দোলনের সময় হয়েছে। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। দেখছেন নিউজ 24 সংবাদ। শুধু ঢাকা বিভাগেই ৩,৫০০ মাদক কারবারি রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তালিকা ধরে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সংস্থাটি। শুক্রবার সংস্থার ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এদিকে রাজধানীতে একাধিক অভিযান চালিয়ে ৯০ লাখ টাকার মূল্যের ৫৬০ গ্রাম আইস ও ইয়াবা জব্দ করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। নতুন মাদক আইসের ভয়াবহতা বাড়ছে। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে প্রায় প্রতিদিনই ধরা পড়ছে আইস সহ বিভিন্ন মাদকের ছোট বড় চালান। সবশেষ রাজধানীতে অভিযান চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যের আইস ও ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার এক সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, যারা ইয়াবার কারবার করছে তারাই মিয়ানমার থেকে আইস আনার ক্ষেত্রে জড়িত। আমরাও স্পেশালি নজরদারি করছি, নজর দিয়েছি, অন্যান্য সংস্থা নজর দিয়েছে এবং যার কারণে কিন্তু গ্রুপ আমরা ধরতে পারছি। রাতে কারবারটা বেশি করছে, দিনের চেয়ে রাতে তারা নিরাপদ মনে করছে। আমরাও সেভাবে কৌশল পরিবর্তন করছি। এদিকে রাজধানীর অভিজাত এলাকায় হাউস পার্টিগুলো ও মাদকের আখড়া হয়ে উঠেছে। উচ্চবিত্ত পরিবারের তরুণ তরুণীদের টার্গেট করে মাদক ব্যবসায়ীরা আইস ছড়িয়ে দিচ্ছে সর্বত্র, এমনকি তাদের ডিলার হিসেবেও ব্যবহার করছে। মাদক ব্যবসায়ীরা সত্যি বলতে কি যে তারা যারা নিচের লেভেলে কাজ করে, এরা এত বেশি শক্ত এবং এমনভাবে তাদেরকে ট্রেন আপ করা হয় যে তারা তাদের যে মূল হোতা, তাদের যে গডফাদার, কিংপিন, তাদের নামটা সহজে বলতে চায় না। যত কৌশলে অ্যাপ্লাই করা হয় তাদের বলতে চায়। তরুণ প্রজন্মের সুরক্ষায় বিশেষজ্ঞরা কঠোরভাবে মাদক ব্যবসায়ীদের ঠেকানোর পরামর্শ দিয়েছেন। এরপরে মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। ছিল না। জিয়াউর রহমান জাতির পিতার খুনি, এই কথা প্রমাণের জন্য এখন তথ্য প্রমাণের অভাব নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা শহরে জলাবদ্ধতা, সমস্যা ও প্রতিকার শীর্ষক সেমিনারে তিনি এই কথা বলেন। জাতীয় সংসদ ভবন এলাকায় জিয়াউর রহমানের কবর প্রসঙ্গে মন্ত্রী বলেন, লুই আইকানের নকশা অনুযায়ী সেখানে কোনো কবর থাকার কথা নয়। এই সময় তিনি আরও বলেন, অবৈধ দখলদারদের উচ্ছেদে গণপূর্ত মন্ত্রণালয়ের খালগুলো শিগগিরই সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হোসেন মনসুর সহ আরও অনেকে। কল্যাণপুর খালে মাননীয় মন্ত্রী আমার সাথে গিয়েছিলেন, ওনার সামনে আমি আমাদের ডেজার্ট গুলো আছে, আমি ডেজার্ট সরাব এখান থেকে। কত বড় মাস্তান হতে পারে আমি দেখতে চাই। এত বড় মাস্তান ঢাকা শহরে জন্ম নেবে, এই খাল দখল করবে, একই দিন শেষ 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 একই দিন। ওয়াটার বোর্ড এবং পূর্ত মন্ত্রণালয়ের কাছে যে খালগুলো আছে সেগুলোর জন্য আমি আমার সচিব হেলাল সাহেবকে দিয়ে একটা কমিটি করে দিয়েছি। ফাইনালি তার just to work out how could we can hand over immediately, take over and hand over. শাহিন আনাম, মাহফুজ আনাম ও অ্যাঞ্জেলা গোমেজ একটি জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এজন্য সবাইকে সর্বদা সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়েছে। এসব কথা বলেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক। শুক্রবার কিশোরগঞ্জ শহরের ৩২ এলাকার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে দিনব্যাপী বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখার প্রথম বর্ষপূর্তি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোবিন্দচন্দ্র প্রামাণিক আরও বলেন, শাহিন আনাম হিন্দু সমাজকে মাইনাস করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাহফুজ আনাম, শাহিন আনাম ও অ্যাঞ্জেলা গোমেজকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আমদানির পরও চট্টগ্রামে চাল সিন্ডিকেটের কারণে আরেক দফা বেড়েছে সব ধরনের চালের দাম। সপ্তাহ ব্যবধানে চালের দাম বস্তা প্রতি পাইকারিতে বেড়েছে 150 টাকা পর্যন্ত। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। কিছুদিন আগেও চাল আমদানির খবরে চট্টগ্রামের সবচেয়ে বড় চালের মোকাম পাহাড়তলী এবং চাকতাই খাতুনগঞ্জে কমেছে সব ধরনের চালের দাম। এখনো আমদানি চালের পাশাপাশি দেশীয় চালে ভরপুর চালের মোকাম। তবুও নানা অজুহাতে আবারও বেড়েছে সব ধরনের চালের দাম। এবার আন্তর্জাতিক। দিল্লির আদালত কক্ষের মধ্যেই ফিল্মি কায়দায় গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এই লড়াইয়ে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। উত্তর দিল্লির রোহিণীতে আদালত কক্ষের মধ্যেই আইনজীবীদের পোশাক পরে আদালত কক্ষে প্রবেশ করে কয়েকজন সন্ত্রাসী। জানা যায় এক মামলায় আদালতে আনা হয়েছিল দিল্লির গ্যাংস্টার জিতেন্দ্র গোগিকে। এই সময় তার বিরোধী গোষ্ঠী তার উপর গুলি চালায়। সন্ত্রাসীদের গুলি চালানোর মধ্যেই পাল্টা গুলি চালিয়েছে পুলিশও। এ সময় গোগির মৃত্যু হয়, আহত হয় আরও বেশ কয়েকজন। শুক্রবারের এই ঘটনায় আদালত চত্বরের মধ্যে 35 থেকে 40 রাউন্ড গুলি চালানো হয়। এবারে খেলার খবর। সিলেটে একমাত্র 4 দিনের টেস্টে আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে 51 রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। দিন শেষে আশরাফুল 14 ও আইস মোল্লা অপরাজিত রয়েছেন 40 রানে। এর আগে 8 উইকেটে 226 রান নিয়ে তৃতীয় দিন শুরু করে আফগান যুবারা। আগের দিনের সেঞ্চুরিয়ান সাইদি 114 রানে থামার পর ফয়সাল খানের 39 রানে ভর করে প্রথম ইনিংসে 281 রানে থামে সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে ইফতেখার বিনা রানে ফিরলেও 76 রানের ইনিংস খেলেন নাবিল। এরপর খালিদ হাসান ও মাকসুদ ফিরলেও আশরাফুল ও আইস মোল্লার ব্যাটে ভর করে 4 উইকেটে 170 রান করে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। শুরু হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক পদে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। শুক্রবার সকাল 10টা থেকে শুরু হয় মনোনয়নপত্র বিতরণ। প্রথম দিন বিভাগ ও ক্লাব থেকে প্রার্থীরা সংগ্রহ করেন তাদের মনোনয়নপত্র। এবারই প্রথম বোর্ড নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। সেটাতে আপনার 6টি মনোনয়নপত্র আমরা বিতরণ করেছি এবং ক্যাটাগরি 2-এর সেটাতে আমরা 2টি মনোনয়নপত্র বিতরণ করেছি। ক্যাটাগরি 3-এর কোনো মনোনয়নপত্র এখন কেউ নেননি। খুব ইচ্ছা ছিল যে ক্রিকেটের সাথে কাজ করার জন্য। সবসময় তো কাজ করে আসছি, রিটায়ারমেন্টের পর থেকে আমার মনে হয় যে মাঠে কিন্তু আমি রুট লেভেলে কাজ করে আসি। রাজশাহী বিভাগ থেকে যেহেতু আমি নমিনেশন ফর্ম তুললাম, আমার ওই এলাকার আমার কাছে মনে হয় যে খুবই বঞ্চিত। আমি আশা করি যে আমার এক্সপিরিয়েন্সটা আমি চাই যে শেয়ার করতে ক্রিকেট বোর্ডের সাথে। কোচ অস্কার ব্রুজনের সঙ্গে নিজের ফুটবল দর্শনের যোগাযোগ খুঁজে পেয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। জাতীয় দলের দ্বিতীয় দিনের অনুশীলন দেখে এমনটাই জানালেন বাফুফে বস। বলছেন, নতুন কোচের ফরমেশনে আর কৌশলে মানিয়ে নিতে খেলোয়াড়দের কোনো সমস্যা হবে না। সেই সাথে সাফে ভালো করলে ফুটবলারদের জন্য থাকছে বড় পুরস্কার। তবে কি থাকছে পুরস্কারে সেটি খুলে বলেননি বাফুফে সভাপতি। তার সাথে টেকনিক্যাল অ্যাসপেক্টে যেটা আলাপ করলাম, বলে আই ফাউন্ড আউট দ্যাট মোস্ট অফ দেম আমার সাথে মিলে। 2-1টা জায়গায় এদিক ওদিক ছিল, সেটা আমি যখন তার সাথে ডিসকাস করলাম, সো হি অ্যাকসেপ্টস ইট। আবার ও আমাকে 2-1টা জিনিস বুঝালো যে দ্যাট ইজ দ্যাট আই ফাউন্ড ইট এভরিথিং অ্যাকর্ডিং টু মাই লাইকিং। নাও হি হ্যাজ গন টু দ্য টিম অ্যান্ড হি ওনস দ্য টিম। দ্যাট ইজ দ্য বেস্ট থিং, যেটা আগে পিছনে আমি পাই নাই। A to Z সব বাংলাদেশের প্লেয়ার চিনে, because he buys player and he sells player and he uses player. So এর থেকে বড় অ্যাসেট তার কারো কোচের কিছু হতে পারে না। নিউজ 24 রাত 10টার সংবাদ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।